ভয়াবহ ঝড়ের কবলে এশিয়ার 4 দেশে মৃত 9 শতাধিক, নিখোঁজ বহু। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মানুষ। ওয়াশিংটন হামলার পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র। এটি সমস্যার সমাধান নয় বলছেন ইমিগ্রেশন আইনজীবীরা। সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন ফাঁদ, 3 মাসের ইকামা। দালাল চক্রের প্রতারণায় অবৈধ হয়ে পড়ছেন হাজারো বাংলাদেশি। এবং পশ্চিমা বিশ্বে কেনাকাটায় ছাড়ের উৎসব ব্ল্যাক ফ্রাইডে। গত বছরের চেয়ে 4.1% বেশি কেনাকাটা, রয়েছে ধনী গরিবের পার্থক্য। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি মিস্টার সুজানা। ভয়াবহ দুর্যোগের কবলে এশিয়া। ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা আর ভূমি ধসের আঘাতে অঞ্চলটির 4 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছে 9 শতাধিক মানুষ। এখনও নিখোঁজ আছেন অনেকে। এছাড়া আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ। সংবাদ মাধ্যম CNN বলছে, গত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ঝড় ও ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ভূমি ধসে ইন্দোনেশিয়ায় অন্তত 435 জন, শ্রীলঙ্কায় 334 জন, থাইল্যান্ডে 162 জন এবং মালয়েশিয়ায় নিহত হয়েছে অন্তত 2 জন। ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। আকস্মিক এই সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে সব ধরনের আশ্রয় সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন ও নিষ্পত্তি। ওয়াশিংটনের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কি পরিবর্তন আসছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায়, জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর অভিবাসন নীতিতে কড়া অবস্থান নিয়েছেন ট্রাম্প প্রশাসন। ঘোষণা এসেছে, যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। USCIS পরিচালক জোসেফ অ্যাডলো বলেন, বিদেশিদের ব্যাপারে সর্বোচ্চ মাত্রায় যাচাই ও পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো আবেদনে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে না। এই ঘোষণা আসে মাত্র কয়েক ঘন্টা পর, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন সম্পূর্ণভাবে স্থগিত করবে। ডিসির প্রাণঘাতী হামলায় অভিযুক্ত আফগান নাগরিককে কেন্দ্র করে ট্রাম্পের এই কঠোর অবস্থান তার দ্বিতীয় মেয়াদের অভিবাসন নীতিকে আরও আক্রমণাত্মক করে তুলছে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর USCIS-কে নির্দেশ দিয়েছে, আবেদন প্রক্রিয়ার কাজ চলমান অবস্থায় সিদ্ধান্তে পৌঁছালে তখনই থামতে হবে। একই সঙ্গে 19টি দেশের গ্রিন কার্ড আবেদনও পুনঃপর্যালোচনার ঘোষণা দেয় সংস্থাটি। যদিও এ বিষয়ে হোয়াইট হাউসের পূর্বের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলার নাম। এদিকে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প জানান, অনাগরিকদের সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করতে হবে। শরণার্থীদেরকে যুক্তরাষ্ট্রে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী করে তিনি বলেন, যে কেউ দেশের জন্য সম্পদ নয়, তাদের সরিয়ে দেয়া হবে। বিশেষভাবে সোমালিয়া থেকে আসা শরণার্থীদের নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। জাতিসংঘ ট্রাম্প প্রশাসনকে আন্তর্জাতিক শরণার্থী চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, এভাবে অভিবাসীদের বলির পাঠা বানানো সমস্যার সমাধান নয়, কারণ হামলাকারীর উদ্দেশ্য বা মানসিক অবস্থা এখনও পরিষ্কার নয়। এদিকে ডিসির গুলির ঘটনায় সন্দেহভাজন রহমানুল্লাহ লাখনাওয়াল 2021 সালে বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। CIA জানায়, তিনি সংস্থাটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং একাধিক ধাপে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তবে নিউ ইয়র্ক টাইমসের তার এক পরিচিত বলেন, আফগানিস্তানে কাজের সময় তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। 2024 সালে আশ্রয় আবেদন করেন লাখনাওয়াল, যা ট্রাম্প ক্ষমতায় ফেরার পর তার আবেদন অনুমোদিত হয়। তবে তার গ্রিন কার্ড আবেদন এখনও অনুমোদন দেয়া হয়নি। হামলার পর তাকে গ্রেফতার করা হলেও তদন্তে সে সহযোগিতা করছে না বলে জানানো হয়েছে।
অন্যদিকে এই ঘটনায় আহত ন্যাশনাল গার্ডের ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম পরদিন মৃত্যুবরণ করেন। অপর সদস্য ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ জীবন নিয়ে লড়াই করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরাফাত ইয়াসার, RTV। আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS-এর ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই অভিযান চালানো হয়। শুক্রবার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এদিকে এই অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট এবং অজস্র অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং বোমা তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। জানা যায় IS-এর হামলায় সিরিয়া, ইরাক এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত মানুষ নিহত হয়েছেন। টানা ২ বছরের যুদ্ধ, বাস্তুচ্যুতি আর মানবিক সংকটে সবচেয়ে বেশি আঘাত এসেছে গাজার কিশোরী মেয়েদের উপর। বাইরে বের হওয়া, স্কুলে যাওয়া, সমবয়সীদের সঙ্গে কথা বলা সবকিছুই থমকে ছিল দীর্ঘদিন। ঠিক এমন সময়ে দেইর আল বালার একটি ছোট্ট ক্লাব হয়ে উঠেছে তাদের জীবনে নতুন আলো। ভয়েসেস অফ টুমোরো নামের এই ক্লাব শুধু শিল্প সংস্কৃতির চর্চাই নয়, মেয়েদের মানসিক শক্তি, আত্মবিশ্বাস আর জীবন দর্শনকে নতুন করে গড়ে তুলছে। যুদ্ধের ক্ষত ভুলে আবারও স্বপ্ন দেখতে শিখছে তারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। যুদ্ধ আর বাস্তুচ্যুতির দীর্ঘ ২ বছরের দুঃসহ অভিজ্ঞতার মাঝেও গাজার মেয়েদের জন্য একটুখানি আলো আর স্বস্তির জায়গা তৈরি করেছে ছোট্ট এই ক্লাব, যার নাম ভয়েসেস অফ টুমোরো। মধ্য গাজার দেইর আল বালা এলাকার এই ক্লাবটি এখন ১৩ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৬০ জন মেয়ের প্রাণের আশ্রয়। এখানে নানা ধরনের শিল্পকর্ম ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি মেয়েদের ব্যবস্থাপনা দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সংলাপ বা আলোচনা দক্ষতা শেখানো হয়। জায়নবাদীদের অনবরত গোলাগুলি ও নিরাপত্তাহীনতায় এক এক করে হারিয়ে যাচ্ছিল কিশোরী বয়সের সব আনন্দ। কিন্তু এই ক্লাবের শিল্প, সাহিত্য আর সংস্কৃতির মাধ্যমে নারীরা আবার ফিরে আসছে নিজের ভেতরের শক্তির কাছে। এই কার্যক্রমগুলো তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ২ বছরের যুদ্ধ ও দীর্ঘদিন পড়াশোনা বন্ধ থাকার পর মানসিক স্বস্তি এনে দেয়। ঘর থেকে বের না হওয়া, স্কুলে না যাওয়া এবং সমবয়সী কারোর সঙ্গে দেখা না করার মতো এত দীর্ঘ সময় পর এখানে এসে তারা নতুন বন্ধু বানাতে পারে। আমাদের এই পরিসর তাদেরকে নতুন মেয়েদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। রাহাফের মতো অনেক মেয়েই বলছে এই ক্লাব তাদের শুধু আনন্দই দেয় না, আশা জাগায়। যুদ্ধের বিধ্বস্ত বাস্তবতা থেকে বেরিয়ে এখানে কিছুক্ষণ হলেও পাওয়া যায় শান্তির শ্বাস, মুক্তির অনুভূতি। কিন্তু তারা এখানে আসার পর আমরা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বা আমাদের কঠিন বাস্তবতার কথা তুলি না। আমরা শুধু তাদের পছন্দের বিষয় নিয়ে কথা বলি। তারা কোন শিল্পকর্ম করতে ভালোবাসে, কি করতে আনন্দ পায়। কাজ শুরু হতেই সে কয়েক ঘন্টা তারা শ্রেণীকক্ষের বাইরে থাকা সব দুশ্চিন্তা ভুলে থাকে। মনোবিজ্ঞানীরা বলছেন শিল্প সংস্কৃতি যুদ্ধাহত এসব মেয়েদের জন্য শক্তিশালী থেরাপির কাজ করে, আর এই ক্লাব গাজার কঠিন সময়েও সে ভূমিকায় পালন করছে। এটি আমাকে যুদ্ধের আগের সেই অবস্থায় ফিরিয়ে এনেছে। ২ বছরের কষ্ট, বাস্তুচ্যুতি, পানির সংকট, টেন্টে থাকার কঠিন পরিবেশ, দুঃখ, কষ্ট, পরীক্ষার অপেক্ষার চাপ, উদ্বেগ, প্রিয়জন ও আত্মীয় স্বজনকে হারানোর বেদনা, সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ক্লাবে নিবন্ধন করার পর মনে হলো রাহাব যেন আবার যুদ্ধের আগের সেই রাহাবে ফিরে গেছে। ধ্বংস, দুঃখ আর অনিশ্চয়তার মাঝেও হাসতে শেখা এ মেয়েরা জানে সে লড়াই সহজ নয়, কিন্তু ভয়েসেস অফ টুমোরো ক্লাব তাদের সেটি বিশ্বাস করায়। এখানে সংলাপ সেশনও হয়, আর সত্যি বলতে আপনি শুনে হয়তো অবাক হবেন, কিন্তু এসব সেশনই আমার সবচেয়ে প্রিয়। কারণ এখানে আমি আমার ভেতরের সব কথা নিঃসংকোচে বলতে পারি। কোন কথা কিভাবে বলবো বা বলা উচিত কিনা এসব নিয়ে ভাবতে হয় না। মনে হয় যেন বন্ধুদের আড্ডা, এক ধরনের মানসিক মুক্তি, এবং এটি সত্যি সত্যি অসাধারণ। ইমতিয়াজ আহমেদ, RTV। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দেশটির আদালতে তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে। এসব অভিযোগ থেকে রক্ষা পেতে এই ক্ষমার আবেদন করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে রোববার তার এই আবেদনের বিরোধিতা করে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। এমনকি বিরোধী দলীয় নেতারাও এতে অংশ নিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট হারজগ এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট দপ্তর। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন করে মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তথাকথিত ৩ মাসের ইকামার ফান্ড। দেশীয় দালাল চক্রের প্রতারণায় এই ভিসায় এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এতে অনেকেই বাধ্য হয়ে পা রাখছেন অপরাধ জগতে। সৌদি আরব ব্যুরো প্রধান আবুল বশিরের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্বপ্ন ছিল বৈধভাবে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কিন্তু বাস্তবতা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দেশ থেকে দালালদের প্রলোভনে সৌদি আরব এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছেন লাখো বাংলাদেশি। এই দালালরা এটা বুলি চুলি জানে, আইনা সেরা মানুষ ওই দেখেন রাস্তাঘাটের মধ্যে কেমন উত্তাল হয়েছে। 6 মাস হয়েছে আমি আইছি সৌদি আরব। 6 মাসের ভিতর আমার যে দালাল নিয়ে আইছে ওই দালাল আকামা দেয়নি। 3 মাসের যে পাসপোর্টের আকামা, ওই পাসপোর্টের আকামাই পাইছি। আগে কোম্পানিতে ছিলেন, লাস্টে ছুটি কাটিয়ে আইছি, কোম্পানি বাদ দিয়ে গেছে আর এরপরে বাইরে চলে আইলাম। থাকা খাওয়া কিংবা কাজ কিছুই নিশ্চিত নয়। অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন চরম এই অনিশ্চয়তায়। বাধ্য হয়ে কেউ ভিক্ষাবৃত্তি, ছিনতাই, কেউ আবার জড়িয়ে পড়ছেন দেহ ব্যবসার মতো পেশায়। অপরাধ প্রবণতা বাড়ছে, এতে হুমকিতে পড়ছে পুরো কমিউনিটির ভাবমূর্তি। 3 মাসের একামা এটা কোনো ভালো বিষয় না। এর মধ্যে 5-10% আইসা কাজে লাগে, 90% অবৈধ হয়ে যায়। এর কারণে এরা রিয়াদের যত ক্রাইমস আছে এই ক্রাইমসের সাথে জড়িত হয়ে যাচ্ছে। অবৈধ অবস্থানের কারণে অনেকেই আটক হচ্ছেন সৌদি আরবের আইনের ফাঁদে। জেল জরিমানা ও দেশে ফেরত পাঠানোর ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। অথচ অন্তরালে সক্রিয় রয়ে গেছে দেশীয় দালাল চক্র। এই 3 মাসের বিষয়টা না যে আইতাছে ওই মরতাছে, এই দালালের কথা শুনেন। এমন পরিস্থিতিতে রিয়াদ সহ বিভিন্ন শহরের বাংলাদেশ দূতাবাস ও শ্রম মন্ত্রণালয়ের প্রতি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। দ্রুত দালাল চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের। বাংলাদেশ দূতাবাস যদি ভালো কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা যারা আছি তাদের খুব বিপদ হবে। আমরা টাকাই কঠিন হয়ে যাব এই দেশে। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা বৃদ্ধি, ভিসা যাচাই এবং সরকারি পর্যায়ে কঠোর নজরদারি ছাড়া এ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া কঠিন। আমার কোম্পানির ভিসা দিব, এটা ছাড়া আপনারা কেউ আয়েন না। 3 মাসের আকামা বা কাফেলা করে দিব। কাফেলা 100-র মাঝে 5 জনের কাফেলা করতে পারে দালালরা, আর 95 জন রাস্তাঘাটে ঘুরে। এখনই সচেতন না হলে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ার আশঙ্কাও করছেন কমিউনিটি ব্যক্তিরা। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে নভেম্বরের শেষ শুক্রবার পালিত হয় বছরের সবচেয়ে বড় কেনাকাটার দিন ব্ল্যাক ফ্রাইডে। এবছর দেশটিতে ব্যয়ের অঙ্ক বেড়েছে ঠিকই, তবে এর আড়ালে স্পষ্ট হয়ে উঠছে অর্থনীতির বৈষম্য ও ভোক্তা আস্থার দুর্বলতা। বিশেষজ্ঞরা বলছেন, জোরালো কেনাকাটার প্রবাহের মাঝেও আমেরিকান পরিবারগুলোর আর্থিক বাস্তবতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চাপের। বিস্তারিত আরাফাত ইয়াসেরের রিপোর্টে। ব্ল্যাক ফ্রাইডে মানেই কেনাকাটার উৎসব। নভেম্বরের শেষ শুক্রবারকে ঘিরে আমেরিকানদের এই কেনাকাটার প্রবণতা বহু বছরের ঐতিহ্য। এই বছরও থেমে থাকেনি সে উন্মাদনা। মাস্টার কার্ড স্পেন্ডিং পালসের হিসাব বলছে, শুধু অনলাইনেই ব্যয় হয়েছে $11.8 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 9.1% বেশি। কিন্তু সংখ্যার এই চাকচিক্যের ভেতর লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি 3% হওয়ায় প্রকৃত প্রবৃদ্ধি দাঁড়ায় মাত্র 1% কিছু বেশি। মূলত উচ্চ আয়ের ক্রেতারাই বাজার টেনে রাখছেন, বরং নিম্ন আয়ের মানুষের ব্যয় কমছে। ফেডারেল রিজার্ভের বেস বুক দেখাচ্ছে, নিচের সারির পরিবারগুলো চাপের মধ্যে আছে, আর উপরে বসাদের খরচ বাড়ছে বিলাসপণ্য ভ্রমণে,
এমনকি দৈনন্দিন খরচেও। ভোক্তা বিশেষজ্ঞ ক্লাউডিয়া লোম্বানার ভাষায়, মানুষ এবার কম কিনলেও কিনেছে তুলনামূলক বেশি দামে। যাদের পকেট ভারী তারা খরচে কার্পণ্য করেনি, আর সীমিত আয়ের মানুষেরা পুরোপুরি বাজেট মেনে চলেছেন। অর্থনীতিতে এজন্যই তৈরি হয়েছে কে শেপড বা কে আকৃতির বৈষম্য। উপরের ধনীরা আরও উপরে উঠছেন, নিচের মানুষরা খরচ কমাতে বাধ্য হচ্ছেন। এদিকে সামনে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে ভোক্তাদের উদ্বেগও বাড়ছে। ন্যাশনাল রিটেল ফেডারেশনের জরিপ বলছে 85% আমেরিকান মনে করছেন বাড়তি শুল্কের বোঝা শেষ পর্যন্ত এসে পড়বে তাদের পকেটে। ফলে দাম আরও বাড়বে আর কমবে বাজারে নেমে কেনার আগ্রহ। এদিকে চাকরি বৃদ্ধির হার কমছে। কয়েক মাসের সরকারি অচল অবস্থায় নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচিও সাময়িক থেমে গেছে। ফলে অনেক পরিবারকে বেছে বেছে কম দামে কেনার পথ খুঁজতে হচ্ছে। কোথায় গেলে সস্তায় পোশাক, ইলেকট্রনিক্স বা গৃহস্থালী পণ্য পাওয়া যাবে, সেটি এখন বড় প্রশ্ন। তারপরও উৎসবের মৌসুমে খরচ বাড়বে বলে ধারণা করছে এনআরএফ। সংস্থাটির পূর্বাভাস, নভেম্বর-ডিসেম্বরে খুচরা বিক্রি বাড়তে পারে 3.7 থেকে 4.2%। সব মিলিয়ে মৌসুমি বিক্রি পৌঁছাতে পারে রেকর্ড $1 লাখ কোটি। অ্যাডোবি অ্যানালিটিক্স জানিয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে শুধু পোশাকেই অনলাইনে খরচ বেড়েছে 6.1%। থ্যাঙ্কসগিভিং এর দিন অনলাইন বিক্রি ছুঁয়েছে রেকর্ড $640 কোটি। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা জোর দিচ্ছে এখন কিনুন পরে পরিশোধ করুন অফারে। ধারণা করা হচ্ছে ছুটির মৌসুমে এই পদ্ধতিতেই ব্যয় হবে $2020 কোটি। বিশ্লেষকেরা বলছেন, ভোক্তারা আগের চেয়ে সতর্ক, তবুও উৎসবের আমেজ থেকে দূরে থাকতে চান না কেউই। তাই হিসাব কষে হলেও ব্ল্যাক ফ্রাইডের ব্যাগে কিছু না কিছু থাকছেই। আরাফাত ইয়াসার, RTV। শীতকালীন ঝোড়ো আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। 1 ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্র বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তীব্র তুষারপাতের কারণে বিভ্রাট সৃষ্টি হয়েছে ফ্লাইট চলাচলে। সাউথ দাকোটা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রায় 5.5 কোটি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন। ডেস মইনেস বিমানবন্দরে রোববার মধ্যরাত পর্যন্ত 28 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করেছে কর্তৃপক্ষ, যা জানুয়ারি 2024-এর পর ডেস মইনেসের জন্য সর্বোচ্চ 2 দিনের তুষারপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার 8.5 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড করেছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শিকাগো এলাকায় প্রায় 500টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।